সম্মানিত সুধী, সিএসআই মিডিয়া আয়োজিত প্রবাসীদেরকে নিয়ে আমাদের এই আয়োজন আলোকিত প্রবাসী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রবাসে এবং দেশে বসে যারা আমাদেরকে দেখেন, আপনাদের প্রতি আমাদের এই মেসেজটা পৌঁছানো আমরা খুবই জরুরি মনে করি। সেটা হলো, প্রবাসীরা যে শ্রম, মেধা এবং কর্ম প্রতিফলিত করে জীবনের এই আলোকে আলোকিত করে, তাদেরকে নিয়ে আমাদের এই আলোকিত প্রবাসী অনুষ্ঠান। আপনারা জানেন, প্রবাসীরা কত ত্যাগ, কত তিতিক্ষায়, কত ঘামের বিনিময়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেন। তার পেছনের কথাগুলো শুনব আমরা আমাদের আলোকিত প্রবাসী আজকের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি জনাব জসিমউদ্দিন, সিইও স্প্রিংফিল্ড গ্রুপ। জনাব জসিমউদ্দিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। সময় তো শুধু আপনারা শুনছিলেন আমাদের অতিথির কথা। আসলে বাংলাদেশ বা শুধু বাংলাদেশ নয়, যারাই এই প্রবাসে আছেন তারা যেন ওভারস্টে না করেন, ওভারস্টে করা থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করবেন আইন কানুনের প্রতি শ্রদ্ধা রাখার জন্য। আমার অতিথির প্রতি আমার প্রশ্ন হচ্ছে, প্রশিক্ষিত দক্ষতার কোনো বিকল্প আছে কি? প্রবাসে অনেকে এসে যান কোনো প্রশিক্ষণ ছাড়া, কোনো দক্ষতা ছাড়া, শুধুমাত্র একটি ভিসা পেলো, সেই ভিসা নিয়ে এসে। এইটা হচ্ছে যারা এখানে অ্যাকচুয়াল কাজ করার জন্য আসবে, ওরা আই থিঙ্ক আমার ধারণা একটু, আমি তো বলবো না ওরা যে কাজ থেকে এখানে চলে আসুক। যেগুলো দেশে প্রফেশনাল লোক, এরা তো আসতেছে না। যারা বেকার আছে ওরা আসতেছে, তো ওরা 1-2 মাস 3 মাস একটু ট্রেনিং, ধরেন যে স্কিলে আসবে, কেউ যদি স্টিলে ফ্যাব্রিকেশনে কাজ আসলো, ও ওয়েল্ডিংটা কেমনে করে ওটা একটু দেখে আসা উচিত, গ্রাইন্ডিংটা কেমনে করে। এখন এই যদি আয়সা বলে যে আমি ওয়েল্ডার ছিলাম, ও গ্রাইন্ডিং মেশিন অন করতে জানে না, এটা প্রাইমারিটা যায় না আসা দরকার। সাধারণত ইন্ডিয়া থেকে এখানে যারা স্কিল লেবার আসে, মোস্টলি ইন্ডিয়ান আপনি দেখবেন যে ওরা ওই ট্রেনিং করেই আসে, কাজ থেকে আসে না। ট্রেনিং করে 1-2 মাস ট্রেনিং সেন্টার আছে, আইসা এখানে স্কিলে ঢুকে। তো স্কিল এবং লেবারের মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রাইস, স্যালারির মধ্যে প্রায় 70% ডিফারেন্স। লেবার যদি 1000-1200 স্যালারি হয়, স্কিল হওয়ার সাথে সাথেই 1800 অ্যাড করে। তো এটা একটা বড় গ্যাপ। আর এটা যেই লোক এখানে আসে আনস্কিল, ওরা একটু চিন্তা করলে এই কাজটা করে আসবে কেন। ধরেন ও 2 বছরের জন্য আসলো, যদি লেবার 1000 হয় আর স্কিল 1800 হয়, 800 ইন্টু 24 মাসে কত হয়? 19,200 হয় মনে হয়। 19,200 দিরহাম ডিফারেন্স হয়। বাংলা টাকায় 5 লাখ টাকা ডিফারেন্স হয়। ওই স্কিল নাম না বলা 2-3 মাস ট্রেনিং করে আসলো, হতে পারে লাগলে স্কিলে অ্যাড হয়ে যাবে। প্রাইমারি নলেজ ছাড়া আপনি স্কিল কেমনে অ্যাড হবেন? আর হেল্পারে ঢুকলে এটা সমস্যা কি, কবে শিখবে ও এখানে? 1 বছর তো যাবে গা প্রথমে শিখাইতে 1 বছর পরে বললো, তারপরেও ইনক্রিজ ওরে স্কিলে স্টাইলে করবে না। হেল্পার থেকে একটু বাড়াই দিল, 200 বাড়াই দিল, 300 বাড়াই দিল, তো গ্র্যাজুয়ালি ওর 2 বছরে ওই 3-4 লাখ টাকার একটা লস হয়ে গেল। ওই যে আসার আগে 2-3 মাস একটু কষ্ট করে যদি ট্রেনিংটা করতো, ইটস গুড ফর হিম। ধন্যবাদ আপনাকে। আসলে আমার যে বিষয়টা সেটি হচ্ছে, আমরা আলোকিত প্রবাসীদেরকে এখানে এনে তাদের কাছ থেকে যে পরামর্শগুলো পাচ্ছি, সেগুলো যেন আমাদের প্রবাসীরা যারা প্রবাসে অবস্থান করছেন তারা একটু ফলো করেন। হয়তো ওনার কথার মধ্য থেকে একটি কথা আপনার জন্য যথেষ্ট হবে, যেটি আপনার ভবিষ্যৎকে আলোকিত করবে। আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, প্রবাসীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রতি আপনার পরামর্শ কী? অ্যাকচুয়াল আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করতেছে প্রবাসীদের কোনো না কোনো খাতে সাপোর্ট করতে। আমি যতটুকু দেখতেছি আর কি, প্রবাসী নিয়ে ডেলি একবার না 1-2বার তো কথা বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে। কারণ আমাদের বাংলাদেশের এখন মেইনলি ইনকাম কিন্তু প্রবাসী। তো ন্যাচারালি বাংলাদেশকে আপনি যদি
একটা ব্যক্তি হিসাবেও ধরেন, দেশ না দুইরা, আপনি যদি একটা ব্যক্তি হন, আপনার মেইন ইনকাম যদি প্রবাসী হয়, তা আপনি ন্যাচারালি ওই প্রবাসী কেমনে টেক কেয়ার করবেন এটা আমি বলতে হবে না। ওরা, আমি যতটুকু জানি দেশের এবং আমাদের দেশের সরকার এরা চাচ্ছে প্রবাসীকে এনি হাউ সাপোর্ট করতে। এরা যতগুলো পদক্ষেপ নিচ্ছে ইজ গুড ফর আস। আগে তো ওইটা ছিল না, আজ থেকে 20-25 বছর আগে। ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটি আসলে পার্সোনাল প্রশ্ন এটা, সেটা হচ্ছে সিআইপি হিসেবে আপনি পরিচয় নয় বরং কাজেই পরিস্থিতি ঘটাতে চান, কেন? সিআইপি এটা হচ্ছে আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাই দেশে, এটারে একটা অ্যাওয়ার্ড দেয়। এটা নামের সাথে আমি লাগানোটা যুক্তি মনে করি না আর কি। আপনি নিজে পরিচয় হন, আপনি নিজেই পরিচিত হন, এটা গুড। আপনি একটা অ্যাওয়ার্ডের সাথে লাগাইবেন, এটা দরকার তো নাই। ধন্যবাদ। আসলে অনেকেই নামের সাথে অনেক কিছু লাগায় কিংবা নামের সাথে পরিচিতি ঘটাতে চায়, কেউ থাকে নীরবে, কেউ থাকে সরবে। এটাই হয়তো আমি আপনার কাছ থেকে জানতে পারলাম। মূলত হচ্ছে আপনার কোন কোন প্রতিষ্ঠান এখন বর্তমানে প্রবাসীদের জন্য কিংবা সংযুক্ত আরব আমিরাতে কাজ করছে? আমাদের অনেক প্রতিষ্ঠান, আমাদের ট্রাভেল এজেন্সি একটা গ্রুপ আছে, তারপর একটা ম্যান পাওয়ার আছে, তারপর গ্রুপ তো অনেক, আমাদের লিস্ট লম্বা। কিন্তু এর মধ্যে আমরা প্রবাসীদের, আপনি যদি জানতে চান, আমরা প্রবাসীদের মানে আমাদের বাংলাদেশি কমিউনিটির বা বাংলাদেশি স্টাফ এ ধরনের হেল্প করতে গেলে আমরা মোস্টলি ট্রাই করি ওইটা। আমাদের আপনি মোস্টলি ডিপার্টমেন্টে দেখবেন মিক্স ন্যাশনালিটি তো আছে, আমাদের সব ন্যাশনালিটির লোক আছে, কিন্তু এর মধ্যে আমরা করি কি ওই মোস্টলি ফেভার করি যে আমাদের দেশের লোক যাতে আমাদের সাথে কাজ করে। যার জন্য আমরা ম্যান পাওয়ার একটা কোম্পানি করছি, আপনি সবাইকে জানাই দিয়েন। ওইটাতে আমাদের 2000 অ্যাবভ কোটা আছে। আমরা ওয়েটিং করতেছি বাংলাদেশে ভিসা চালু হইলে আমরা টার্গেট করব যে বাংলাদেশের মোস্টলি স্কিল ট্রাই করব আমরা আইনা, যাতে এটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। অলরেডি তো এমনি মোর দেন দুবাইতে হিসাব করলে তো আমাদের ইউএই কোম্পানিতে 100-200 বাঙালি তো কাজ করে, সব ডিপার্টমেন্ট মিলায়া। ওভারঅল আপনার প্রতিষ্ঠানে কতজন কর্মরত আছেন? ওভারঅল কাউন্টিংটা দিতে হলে এক্স্যাক্টলি দিতে হবে, তবে অ্যাপ্রক্সিমেটলি 200। অল ন্যাশনালিটি? অল ন্যাশনালিটি বেশি হবে। আমাদের ম্যান পাওয়ারে তো এই আফ্রিকান লোক আছে আই থিঙ্ক 100 অ্যাবভ। তো অল ন্যাশনালিটি হলে 350। আপনি বাংলাদেশের কোন জেলার? আমি চট্টগ্রামের। চট্টগ্রামের। ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা হয়তো জানতে পেরেছেন যে ম্যান পাওয়ার স্কিল্ডে আপনি যদি আপনার কোনো যোগ্যতা বা আপনার কর্মসংস্থানের জন্য আপনি যোগাযোগ করতে পারেন আমাদের অতিথির যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে। একজন আসলে প্রবাসী হিসেবে আপনি আপনার জীবনের পূর্ণতা অপূর্ণতাকে কিভাবে দেখবেন বা কতটুকু প্রাপ্তি আপনি নির্ধারণ করবেন? আমি প্রশ্নটা ঠিক বুঝিনি। আপনার এই প্রবাস জীবনে আপনার প্রাপ্তি কতটুকু, অপ্রাপ্তি কতটুকু? আমি মনে করি আমার দিক দিয়ে প্রবাস জীবনে আমি আলহামদুলিল্লাহ যা পাওয়ার আল্লাহ আমাকে, আমি সম্পূর্ণ এই ক্ষেত্রে পরিপূর্ণ আর কি। বাংলা হয়তো ওয়ার্ড আমার বরাবর আসতেছে না, আমি জানি না, আমি পরিপূর্ণ এই লাইনে। কিন্তু অপ্রাপ্তির মধ্যে ওই যে আমরা ন্যাচারালি যেটা মিস করি এভরিডে, এখন তো আসলে এখন চেঞ্জ হয়ে গেছে এটা। আগে যখন প্রথম আমরা প্রবাসে আসছি তখন মিস করতাম, টেলিফোনে এক সপ্তাহে একবার ফোন করতে পারতাম। তবে এখন আমার মনে হয় ওই যে আমাদের ওই ইয়েটা গেছে গা। আমার যে সকালে মনে হয় আমার মার সাথে দেখা করে আসলাম, কিন্তু আমার মা থাকে বাংলাদেশে, ওই যে ভিডিও কল দেয় এভরি মর্নিং। তো এই জন্য আসলে আমাদের আস্তে আস্তে ওই ফিলটাও, আপনি যে ওই অপ্রাপ্তি বলতেছেন, ওইটাও আমার মনে হয় আস্তে আস্তে পার্সেন্টেজ কমে যাচ্ছে। ওটা এখন 10-20% হয়ে গেছে। এখন আর আপনার এখন মন চাচ্ছে আপনার দেশে ভাই একটা অসুস্থ, বা ফোন একটা লাগাই দিলেন, বললেন যে জুম কল দাও, নাহলে ভিডিও কলে আমাকে একটু দেখাও, তো আপনি মনে করতেছেন তা আই উইল সি। তো এটা আমার মনে হয় এখন অল ওভার এভারেজ দুনিয়া খুব কাছে চলে আসছে আর কি। আচ্ছা,
যদি বলি আপনি আপনার যে সময়টুকু অতিবাহিত করলেন, এর মধ্যে আপনার কি কোনো বেদনাদায়ক স্মৃতি আছে যেটা আপনি আমাদেরকে বলতে চান কিংবা দর্শকদেরকে জানাতে চান? আমার জানা মতো না। আমরা খুব ভালোভাবে, আল্লাহ খুব ভালোভাবে রাখছে এখানে। শুরু থেকেই একই স্টাইলে আমরা ওই আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে যেমন সকাল 7টায় উঠা ডিউটি, এই নাও মেন্টালিটি একটাই, কাজের ক্ষেত্রে কাজ আছে আর ঘুমাই না, ওই স্টাইলে লাইফ করি। তো ভালোই আছে এটা, আল্লাহ সুস্থ রাখছে এই জন্য। বাংলাদেশি কমিউনিটির প্রতি আপনার কোনো পরামর্শ আছে কি? বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যারা অধিবাসী যারা আছেন তাদেরকে আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন? বাংলাদেশি কমিউনিটি এখানে যতগুলা ভালো করতেছে, আসলে আদৌ ভালো করতেছে। আপনি এক একটা ডিপার্টমেন্ট চিন্তা করলে, ধরেন ড্রাগন মার্ট আগে চাইনিজদের দখলে ছিল, ওরা এখনও জানে চাইনিজ মার্কেট, কিন্তু আদৌ এটা কিন্তু অল্টারনেটিভ নাম দিতে গেলে বাংলাদেশের মার্কেট দিতে পারবেন আপনি। খবর নিয়ে দেখেন আপনি, যারা আবির বেস থাকে ওদেরকে খবর নিলে ওরা বলে দিবে যে এদের মোস্টলি ওনার বাংলাদেশি। তো আদৌ ভালো করতেছে। তো আমি কমিউনিটিতে শুধু এইটাই বলবো, এখানে যাতে এখানের আইন শৃঙ্খলা এগুলা মেনে চললে ইটস ভেরি গুড ফর আস। রিপুটেশন রেটিং যখন আমাদের ভালো নাম্বারে থাকবে, ভিসা আমাদের জীবনে বন্ধ হবে না। আই নেভার সি ইন্ডিয়ান ভিসা ইজ ক্লোজ। আমি ইন্ডিয়ার ভিসা বন্ধ হইতে দেখি না। ভিজিট ভিসার লাইনে আমি 11 বছর 10 ইয়ার্স। দুবাইতে আমরা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করি, উইদিন 5 মিনিটস ভিসা ফিনিশ, 10 মিনিটস ভিসা ফিনিশ। কেন? দে আর রেটিং গুড, ক্রাইম রেটিং ইজ গুড। আমি চাচ্ছি কি, আমাদের একটাই অনুরোধ আমাদের কমিউনিটির লোকদের কাছে, যাতে সবাই মিলেমিশে একে অপরের সাথে না করে এখানে লকে রেসপেক্ট করে চলা, এর বেশি কিছু দরকার নেই। সবাই ভালো করতেছে কিন্তু। ধন্যবাদ। আপনার বক্তব্যগুলো আমি আশা করব আমাদের যারা প্রবাসী আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। যে খাতগুলো আমাদেরকে অলরেডি নিচের দিকে নিয়ে যাচ্ছে, সেই খাতগুলো যেন আমরা উঠতে পারি, সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, জনশক্তি। আমাদের জনশক্তি নিয়ে আমরা অনেকেই চিন্তিত। আমরা শুধু বলি দূর থেকে যে আমাদের বিজনেস গ্রো হচ্ছে না, আমাদের ব্যবসা হচ্ছে না, আমাদের এই সমস্যা, আমাদের ভিসা জটিলতা। আসলে আমার অতিথির বক্তব্যের মাঝখানে আমি একটা কথাই বলতে চাই, সেটি হলো যে আমাদের চরিত্র যদি আমরা ঠিক করি, আমাদের কর্ম যদি আমরা ঠিক করি, আমরা যদি সৎ উপায়ে অবলম্বন করি, আমরা যদি আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে হয়তো আমরা একদিন অবশ্যই অন্যান্যদের মতো আমাদেরও এই ভিসা জটিলতা কেটে যাবে এবং আমরা সংযুক্ত আরব আমিরাতে আমাদেরকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। আমি আমার অতিথিকে আপনাদের কাছে পরিচয় করিয়েছিলাম শুধুমাত্র একজন আলোকিত প্রবাসী হিসেবে। আসলে তিনি শুধু আলোকিত প্রবাসী নন, তিনি একজন মানবাধিকার এবং তিনি দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত, মসজিদ মাদ্রাসার সাথে জড়িত। সব কিছু উনি অন্ধকারে রেখেছেন, আলোকে আলোকিত করার জন্য নিজেকে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু একটি কথা আমি সবার উদ্দেশ্যে জানাতে চাই, ওই যে জ্ঞান, গরিমা এবং অর্থ সম্পদ আমাদের কাজে আসবে, যেটি আমরা অপরের জন্য খরচ করি, দান করি কিংবা অপরের উপকারে আসে, সেটাকে আমরা সৎকায়ে জারিয়াও বলে থাকি। এখন সেই সৎকায়ে জারিয়ার কাজগুলো আমরা করতে পারি এই প্রবাসের মাধ্যমে। একজন প্রবাসীকে আমরা সাহায্য করেও আমরা কিন্তু একটা সৎকায়ে জারিয়ার কাজ করতে পারি। তা আমি যতটুকু জানি আমাদের অতিথি তিনি এই কাজটিও করে থাকেন। তা আপনার যে দাতব্য কিংবা সামাজিক কর্ম, সেটা নিয়ে আপনি কিছু আমাদের কাছে উপস্থাপন করলে আমরা খুশি হব। এটা অ্যাকচুয়ালি এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না, তারপরে আপনি যখন জিজ্ঞেস করছেন, আমাদের মসজিদ মাদ্রাসা এগুলা আমরা করছি আজ থেকে 15 বছর আগে নিজেরই। তো এগুলো অ্যাকচুয়াল না বলা ভালো। আমি না, যারাই করছে আমাদের অনেক বন্ধুবান্ধবের মধ্যে বা আমাদের কমিউনিটির আমি অনেকেই জানি এগুলো করতেছে, বাট যত সাইলেন্ট থাকতে পারে উৎসাহ দেওয়ার জন্য বলতে পারেন সবাইকে, উৎসাহের জন্য হইলে আমি সকল আমাদের বাংলাদেশি ভাইদের বলবো, আমরা আমাদের লাইফটা এইভাবে হয় না কেন আমি মাঝে মধ্যে চিন্তা করি। আমরা করি কি, ওই
বিল গেটসকে দেখি এই টাকা কামাই, আমি ওই ধরনের হইতে পারলে, কিন্তু এটা না হইয়া একজন গ্রামে ভালো দান করে, আমরা কেন আল্লাহকে বলি না আমাকে ওই দানবীরের মতো বানাও, আমি মরার আগে যাতে ওর উপরে যাইতে পারি। ধরেন আমাদের এলাকায় একটা আমার জানা মতে সাইলেন্ট দানবীর ছিল নূর আলী সওদাগর, 37 সাবান, আপনি খবর নিয়ে দেখবেন। ওনাদের দান আপনি চোখে দেখবেন না, কিন্তু এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যে উনি জমি দান করে যায় নাই। ওনার দানগুলো একটু ইউনিক ছিল। দান যে 10,000 দিবে মসজিদে মেজবান করবে ওই দান ছিল না ওনার। এই মসজিদের নামে একটা জমি দেওয়া দিল, যেই জমি ধরেন 10 ঘন্টা জমি দিছে আজ থেকে 35 বছর আগে, ওই জমির ভ্যালু হয়ে গেছে এখন 5 কোটি টাকা। তো এটা তো সদগায়ে জারিয়া। উনি ওনার কবরে এই সব কিন্তু ওই প্রাইস হিসাবে যাচ্ছে, কিন্তু বর্তমান প্রাইস যদি 5 কোটি টাকা হয়, 5 কোটি টাকা তো আরেকজন দানও করতে পারতেছে না। তো আমি এই জন্য আমি চাচ্ছি কি, আমার লাইফটা যদি আমি আল্লাহকে বলি যে আমি আরেকজন ধনীরে ফলো না করি, আরেকজন দানবীর ফলো করি, যে আমি মরার আগে ওর মতো দান করে মরার সুযোগ করে দিও আল্লাহ। এটা করতে পারলে এটা সবারই টার্গেট হওয়া দরকার। তখন দেখবেন যে ওই যে আপনি যেটা বলতেছেন না, আমাদের প্রবাসীদের সদগায়ে জারিয়া করতে হবে, সবার মেন্টালিটিতে যদি ওই জিনিসটা আসে, আমি আরেকজন দানবীর চেয়ে বড় হয়ে মরতে চাই, এটাকে বলে আপনি বলতেছেন উৎসাহ। এটাকে এই ক্ষেত্রে লোকে কম্পিটিশন দেখ, আমার কোনো কিছু যায় আসে না, এটাতে আমি হ্যাপি না, দুনিয়া হ্যাপি হবে। তো সবার কম্পিটিশন, একজন আর্ন করতেছে ওর পিছনে না দৌড়াইয়া আমি একজন দান করে গেছে ওরে ফলো করতে থাকি, আমি মরার আগে যাতে ওর মতো করে যাইতে পারি, অটোমেটিকলি আপনি আর্ন করবেন, দানের মেন্টালিটি থাকবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, আসলে কথা কখনো কথা হয় না, কথা থেকে আমরা রচনা সৃষ্টি করি। একটি বাক্য তৈরি হতে কতগুলো শব্দের প্রয়োজন হয়, কিন্তু কতগুলো শব্দ মিলেই কিন্তু একটি জীবনের ইতিহাস। সেই জীবনের ইতিহাসগুলোই আমরা এখানে উপস্থাপন করতে এসেছি। আলোকিত প্রবাসীরা আমাদেরকে তাদের জীবনের না বলা কথাগুলো যেন বলেন, তাদের জীবনের যে বেদনাদায়ক স্মৃতিগুলো আমাদেরকে বলেন, তাদের উত্তরণের কথাগুলো বলেন, সেগুলো দেখে আমরা আমাদের জীবনে হয়তো পথের পাথেয় হিসেবে নিতে পারব। প্রবাসীদের এই অনুষ্ঠান আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ, এবং আলোকিত প্রবাসীরা এখানে এসে আপনাদের কাছে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করবেন। ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ওনার মূল্যবান সময় দিয়েছেন এবং ওনার জীবনের উত্তরণের যে ঘটনাগুলো আমাদের সাথে তুলে ধরেছেন এবং পরামর্শ দিয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সবাইকে।